সো তোমাদের দুইটা অ্যাসাইনমেন্ট নেওয়া হয়েছিল। দুইটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছিল, আর একটা অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হবে। এই তিনটা অ্যাসাইনমেন্ট আর কুইজ তোমরা একটা দিয়েছো, আর একটা কুইজ নেক্সট উইকে তোমরা কবে দিবে আমাকে জানিও, আমি নেক্সট উইকে আরেকটা কুইজ নেব। ওকে, সো লাস্ট ক্লাসে হাইপোথেসিস টেস্টিং করিয়েছিলাম। সো হাইপোথেসিস টেস্টিং এ টাইপ 1 এরর এন্ড টাইপ 2 এরর কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমি দেখিয়েছিলাম। টাইপ 1 এরর আলফা এন্ড টাইপ 2 এরর আলফা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সাহায্যে কিভাবে টাইপ 1 এরর আলফা এবং টাইপ 2 এরর বিটা ক্যালকুলেট করতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আমাদের যে এক্সাম্পলটা ছিল যে 20 জন পেশেন্টের একটা স্যাম্পল নিয়ে আমরা তাদের উপর সার্ভে করেছিলাম। মোর দেন 8 পেশেন্ট যদি পজিটিভলি রেসপন্ড করে তাহলে হাইপোথেসিসটা রিজেক্ট করার কথা ছিল, বাট আমরা সেটা রিজেক্ট করিনি। তাহলে এটা ছিল কি টাইপ 2 এরর, অর্থাৎ একটা রং হাইপোথেসিসকে আমরা অ্যাকসেপ্ট করছি, সেটা হচ্ছে টাইপ 2 এরর। এন্ড যদি 8 জন অথবা 8 জনের কম সংখ্যক পেশেন্ট পজিটিভলি রেসপন্ড করে তাহলে আমরা হাইপোথেসিসটা অ্যাকসেপ্ট করার কথা ছিল, বাট আমরা সেটা রিজেক্ট করেছিলাম। তাহলে সেটা ছিল টাইপ 1 এরর। যেহেতু আমরা একটা ট্রু হাইপোথেসিসকে রিজেক্ট করে দিচ্ছি, তাহলে এটা কি টাইপ 1 এরর আলফা, এন্ড ফার্স্ট স্টেপটা হচ্ছে টাইপ 2 এরর বিটা। সো টাইপ 1 এররের ডেফিনিশন এন্ড টাইপ 2 এররের ডেফিনিশন আমরা দেখেছিলাম। আলফাটা হলো প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর, এটা আমরা ক্যালকুলেট করেছিলাম। প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর মানে কি, প্রবাবিলিটি অফ রিজেকশন অফ নাল হাইপোথেসিস। আমার নাল হাইপোথেসিসটা কি ছিল, H0 টা ছিল কি মেডিসিনটা 25% ইফেক্টিভ, এটা ছিল আমার নাল হাইপোথেসিস। তো P ইকুয়াল টু 1/4। এন্ড অল্টারনেটিভ হাইপোথেসিসটা কি ছিল, P নট ইকুয়াল টু 1/4। তাহলে P এর ভ্যালু যদি 1/4 না হয় তাহলে P এর ভ্যালু আইদার 1/4 এর চেয়ে বড় হবে অথবা 1/4 এর চেয়ে ছোট হবে। তো এটা ছিল আমাদের অল্টারনেটিভ হাইপোথেসিস। তাহলে রিজেকশন অফ নাল হাইপোথেসিস হোয়েন ইট ইজ ট্রু। তো এখানে রিজেকশন অফ নাল হাইপোথেসিস হোয়েন ইট ইজ ট্রু লিখে নাও। ট্রু হাইপোথেসিসটাকে রিজেক্ট করছি। সো ট্রু হাইপোথেসিসটাকে কখন রিজেক্ট করছি, যখন x গ্রেটার দেন 8, মোর দেন 8 পেশেন্টস যখন পজিটিভলি রেসপন্ড করলো তখন আমরা হাইপোথেসিসটাকে কি করলাম, রিজেক্ট করলাম। এন্ড তখন আমার প্রবাবিলিটির ভ্যালু কত ছিল, 1/4। সো সামেশন অফ x ইকুয়াল টু 9 to 10 প্রবাবিলিটি অফ x ফর p ইকুয়াল টু 1/4, অর্থাৎ প্রবাবিলিটি 1/4 এর জন্য 9 থেকে 20 পর্যন্ত সামেশন, অর্থাৎ 8 জনের বেশি পেশেন্ট যদি বলে যে মেডিসিনটা ডিফেক্টিভ তাহলে আমরা হাইপোথেসিসটা কি করব, অ্যাকসেপ্ট করার কথা ছিল, বাট আমরা রিজেক্ট করে দিচ্ছি। সেই কারণে এটা টাইপ 1 এরর আলফা। তো যেহেতু এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, দুইটা আউটকাম, মেডিসিনটা আইদার ডিফেক্টিভ হতে পারে অথবা নন ডিফেক্টিভ হতে পারে। সো এখানে প্রবাবিলিটিটা কিভাবে ক্যালকুলেট করব, আমরা ফার্স্টে 9 এর জন্য ক্যালকুলেট করব, দেন 10 এর জন্য ক্যালকুলেট করব, এভাবে 20 পর্যন্ত সবগুলা ভ্যালু ক্যালকুলেট করে আমরা যোগ করে দেব। সো 9 এর জন্য কত হবে, আমরা জানি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের জন্য ফর্মুলাটা হচ্ছে n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস x ফ্যাক্টোরিয়াল। তাহলে 9 এর জন্য কত হবে, আমার এখানে n এর ভ্যালু হচ্ছে 20, স্যাম্পল সাইজ যেটা সেটা হচ্ছে 20। তো n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 9 ফ্যাক্টোরিয়াল, সরি n ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 20 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই x ফ্যাক্টোরিয়াল মানে 9 ফ্যাক্টোরিয়াল ইনটু n মাইনাস x ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 20 মাইনাস 9 ফ্যাক্টোরিয়াল ইনটু p টু দি পাওয়ার x। p এর ভ্যালু হচ্ছে এখানে 1/4, টু দি পাওয়ার x এর ভ্যালু হচ্ছে 9 ইনটু 1 মাইনাস p, 1 মাইনাস 1/4 টু দি পাওয়ার n মাইনাস x, n মাইনাস x মানে হচ্ছে 20 মাইনাস 9। তো এভাবে করে ক্যালকুলেট করলে আমি 9 এর জন্য ভ্যালুটা পাবো। সিমিলারলি আমি 10 এর জন্য একটা ভ্যালু পাবো, 11 এর জন্য একটা ভ্যালু পাবো,
12 এর জন্য একটা ভ্যালু পাবো, এইভাবে 20 পর্যন্ত আমি 12টা ভ্যালু পাবো। এই 12টা ভ্যালুকে যদি আমি যোগ করি, যোগ করলে আমি একটা ভ্যালু পাচ্ছি 0.0409। এটা তোমাদেরকে হোমওয়ার্ক করতে বলা হয়েছিল যে আসলেও এই ভ্যালুটা আসে কিনা। তো এক্সামে আসলে তোমরা এই ক্যালকুলেশনটা দেখাবে। সো কত আসলো আমার টাইপ 1 এররের ভ্যালু আসলো 0.0409। এখন আসি টাইপ 2 এরর। তো টাইপ 2 এররটা কি ছিল? বিটা। বিটা ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর, probability of acceptance of null hypothesis when it is wrong. When it is wrong কথাটা লিখে নাও, কারণ আমরা রং হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো এটা টাইপ 2 এরর হচ্ছে। তো রং হাইপোথিসিসটা কখন অ্যাকসেপ্ট করে নিচ্ছি? যখন x এর ভ্যালু 8 অথবা 8 এর চেয়ে ছোট, অর্থাৎ 8 অথবা 8 এর চেয়ে পেশেন্ট 8 এর চেয়ে কম সংখ্যক পেশেন্ট যদি পজিটিভলি রেসপন্ড করে তাহলে হাইপোথিসিসটা রিজেক্ট করে দেওয়ার কথা ছিল, বাট আমরা হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করছি। তো এখানে আমার টাইপ 2 এররটা হচ্ছে। তো টাইপ 2 এররের ক্ষেত্রে প্রবাবিলিটির ভ্যালু কত? আমরা বলেছিলাম প্রবাবিলিটির ভ্যালু কোনটা হবে? যে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার যদি কিছু মনে না করেন একটা কথা বলতাম। হ্যাঁ বলো। স্যার আমাদের তো ক্লাস স্টার্ট হওয়ার কথা ছিল 8:50-এ। হ্যাঁ আমরা সেই সকালে উঠে নাস্তা করে রেডি হয়ে আছি। তো এখন আপনি ক্লাস স্টার্ট করেছেন 9:25-এ। হুম তো স্যার এটা তো শুধু একদিন না, আরো প্রত্যেকটা দিনই হচ্ছে স্যার। মানে এদিক দিয়ে হচ্ছে টাইম আপনি লেট করে স্টার্ট করতেছেন, আবার ওই দিক দিয়ে হচ্ছে টাইম বেশি যাচ্ছে, মানে আরেকটা স্লট স্টার্ট হয়ে যাচ্ছে। স্যার এভাবে আমাদের প্রবলেম হচ্ছে। ইভেন স্যার আপনি যদি একটা ফিক্স টাইম বলে দেন, সেটা 9:30 হোক 10টায় হোক, আমাদের সমস্যা হবে না। কিন্তু স্যার এভাবে আনসার্টেনিটিতে পড়ে আমাদের হচ্ছে প্রবলেম হচ্ছে অনেক। আমি তো স্যার অনেকে হচ্ছে 10:30টার মধ্যেই তো শেষ করে দিই। তোমাদের কোনোদিন লেট হয়েছে? স্যার সেটার কথা বলছি না, যে শুরুর টাইমটা যদি ঠিক মতো ফিক্স করে বলে দিতেন তাহলে স্যার আমরা অন্য কাজগুলো করে রাখতে পারতাম, আমাদের জন্য সুবিধা হতো আর কি। আচ্ছা ঠিক আছে। স্যার থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। তো কোথায় ছিলাম? বিটা ক্যালকুলেট করছিলাম। বিটা কিভাবে ক্যালকুলেট করলাম? যে 8 জন অথবা 8 জনের চেয়ে কম সংখ্যক পেশেন্ট যদি পজিটিভলি রেসপন্ড করে তাহলে আমরা হাইপোথিসিসটা কি করব? রিজেক্ট করে দেওয়ার কথা ছিল, বাট আমরা হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করছি। তো সেই ক্ষেত্রে আমার টাইপ 2 এরর হচ্ছে। তো probability of x less than or equal 8 when t equals to half, যেহেতু অল্টারনেটিভ হাইপোথিসিসটা এই ক্ষেত্রে ট্রু, তো অল্টারনেটিভ হাইপোথিসিসের ক্ষেত্রে প্রবাবিলিটির ভ্যালু আইদার 1/4 এর চেয়ে বেশি হবে অথবা 1/4 এর চেয়ে কম হবে। তো আমরা 1/4 এর চেয়ে বেশি একটা ভ্যালু ধরে নিলাম, সাপোজ হাফ। তো p equal to হাফ ধরে যদি আমরা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে ক্যালকুলেশন করি, তো ফর্মুলাতে বসালে 0 থেকে 8 পর্যন্ত 8টা ভ্যালুর জন্য 9টা ভ্যালুর জন্য 0 থেকে 8 পর্যন্ত 9টা ভ্যালুর জন্য আমি 9টা মান পাবো। সেগুলো যদি সাম আপ করি তাহলে আমি পাবো 0.2517। কিভাবে? আমি যদি একটা বলি, যদি x equal to 0 বসাই তাহলে হবে n ফ্যাক্টোরিয়াল বাই x ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল বাই 0 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 minus 0 ফ্যাক্টোরিয়াল, half to the power 0, 1 minus half to the power 8 minus 0। তো এটা হলো 0 এর জন্য। আবার যদি সিমিলারলি 1 এর জন্য বলি, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল ইনটু 8 minus 1 ফ্যাক্টোরিয়াল ইনটু half to the power 1 ইনটু 1 minus half to the power 8 minus 1। এটা হচ্ছে 1 এর জন্য। আবার 2 এর জন্য সিমিলারলি x এর জায়গায় 2 বসবে, 3 এর জন্য, 4 এর জন্য, এভাবে 8 পর্যন্ত আমি 9টা ভ্যালু পাবো। সেই 9টা ভ্যালু যোগ করলে আমি পাচ্ছি 0.2517 by using binomial distribution. So probability of type 1 error পেলাম 0.0409 and probability of type 2 error পেলাম 0.2517। ঠিক আছে? সো এটা গেল দুইটা এরর। এখন কথা হচ্ছে আমি মাত্র 20 জন পেশেন্ট নিয়ে সার্ভেটা করেছিলাম, এই কারণে আমার এররটা একটু বেশি হয়েছে। বাট আমি যদি আমার স্যাম্পল সাইজ বাড়াই, অর্থাৎ আমি যেই কজন লোকের উপর সার্ভে করব সেই কজন লোক সংখ্যা যদি আমি বাড়াই তাহলে কি হবে? আমার এররটা কম হবে। কিভাবে এররটা কম হচ্ছে সেটা দেখি। Two types of error will be reduced if we increase the sample size. আমরা যদি বেশি সংখ্যক স্যাম্পলের উপর টেস্টটা করি তাহলে আমার এররটা কম হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি যে আমার কাছে 60টা শ্যাফট আছে, 60টা শ্যাফটের মধ্যে আমি ফার্স্টে 20টা শ্যাফটের ডায়ামিটার মেজার করলাম। তো 20টা শ্যাফটের ডায়ামিটার মেজার করলাম, আবার 40টা শ্যাফটের ডায়ামিটার মেজার করলাম। তো 20টা শ্যাফটের ডায়ামিটার মেজার করলে
আমার যে টাইপ 1 এরর এন্ড টাইপ 2 এররটা হবে 40টা শ্যাফটের ডায়ামিটার মেজার করলে এররটা তার থেকে কম হবে, অর্থাৎ স্যাম্পল সাইজ বড় হলে আমার এররটা কম হবে। কিভাবে এররটা কম হয় আমরা একটু দেখি। ইফ উই ডিক্রিজ ওয়ান এরর দি আদার উইল ইনক্রিজ। তো সমস্যাটা কি হচ্ছে? সমস্যাটা হচ্ছে যে আমরা যদি টাইপ 1 এরর কমাতে যাই টাইপ 2 এরর বেড়ে যায়, টাইপ 2 এরর কমাতে গেলে টাইপ 1 এররটা বেড়ে যায়। ওকে, সো এখন ফার্স্টে আমাদের স্যাম্পল সাইজ কত ছিল? 20, অর্থাৎ 100 জন পেশেন্টের মধ্যে 20 জন পেশেন্ট নিয়ে আমরা সার্ভেটা করেছিলাম। এখন আমাদের পেশেন্ট নাম্বার হচ্ছে 36, অর্থাৎ এখন আমরা 20 জন পেশেন্টের উপর সরি, ফার্স্টে পেশেন্ট নাম্বার ছিল 20, এখন পেশেন্ট নাম্বার হচ্ছে 100, অর্থাৎ 20 জন পেশেন্টের উপর সার্ভেটা না করে আমি এখন 100 জন পেশেন্টের উপর সার্ভেটা করছি। তো আমার স্যাম্পল সাইজ n ইকুয়াল টু হচ্ছে 100। এখন আমি বলতেছি 36 জনের বেশি পিপল যদি পজিটিভলি রেসপন্ড করে তাহলে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করে দিব, আর যদি 36 জনের চেয়ে কম সংখ্যক লোক পজিটিভলি রেসপন্ড করে তাহলে আমরা হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করে দেব। তো আগে ছিল নাম্বার অফ পিপল 8, এখন হচ্ছে নাম্বার অফ পিপল 36। তো নাম্বার অফ পিপল আমি বাড়ালাম, নাম্বার অফ পিপল বাড়ানোর ফলে আমার এররটা কম হবে। কিভাবে এররটা কম হচ্ছে আমরা একটু ক্যালকুলেশনের মাধ্যমে দেখি। So if more than 36 people respond positively, we reject the null hypothesis that p equals to 1/4 and accept the alternative hypothesis p greater than 1/4. So 36 জনের বেশি পিপল যদি পজিটিভলি রেসপন্ড করে তাহলে আমরা p equal to 1/4 যে নাল হাইপোথিসিসটা ছিল সেটা অ্যাকসেপ্ট করব, এন্ড যদি 36 জনের চেয়ে কম সংখ্যক লোক পজিটিভলি রেসপন্ড করে যে p equal to 1/4 তাহলে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করব। কোন হাইপোথিসিসটা রিজেক্ট করব? নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব, অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব। আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি ছিল? অল্টারনেটিভ হাইপোথিসিসটা ছিল p not equal to 1/4। p not equal to 1/4 মানে কি? হয় p 1/4 হচ্ছে বড় হবে অথবা p 1/4 হচ্ছে ছোট হবে। ক্রিটিক্যাল ভ্যালু হিয়ার ইজ 36। এখানে ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে 36, যে আমার 36 জনের বেশি সংখ্যক পেশেন্ট পজিটিভলি রেসপন্ড করলে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, 36 জনের চেয়ে কম সংখ্যক পেশেন্ট যদি পজিটিভলি রেসপন্ড করে তাহলে নাল হাইপোথিসিস রিজেক্ট করে দিব। এখন এখান থেকে আমার মিন মিউটা ক্যালকুলেট করতে হবে। সো আমার স্যাম্পল সাইজ যখন বড় হবে তখন মিন মিউ বের করার ফর্মুলা হচ্ছে এনপি, n ইনটু পি। এখানে এনটা কি? এনটা হচ্ছে আমার টোটাল স্যাম্পল সাইজ, ওকে, এন্ড পিটা হচ্ছে প্রবাবিলিটি। সো স্যাম্পল সাইজ হচ্ছে 100 এন্ড প্রবাবিলিটি হচ্ছে 1/4। যেহেতু আমরা 36 জন পেশেন্টের উপর সার্ভেটা করছি, 36 বা 36 হচ্ছে কম সংখ্যক পেশেন্টের উপর সার্ভেটা করছি। তো এনপি করলে হচ্ছে 100 ইনটু 1/4 মানে হচ্ছে 25। সো মিউ ইকুয়াল টু এনপি, সেখান থেকে আমি মিনটা পাচ্ছি 25। এখন আবার ক্যালকুলেট করতে হবে ভ্যারিয়েন্স সিগমা। সো ভ্যারিয়েন্স সিগমা ইকুয়াল টু কত? রুট ওভার অফ এনপি কিউ। সো এনটা কি? এনটা হচ্ছে স্যাম্পল সাইজ, পিটা হচ্ছে প্রবাবিলিটি, কিউটা কি? কিউটা হচ্ছে 1 মাইনাস পি। 1 মাইনাস পি এর ভ্যালুটাই হচ্ছে কিউ। ওকে, সো কেউ যদি এনপি ইনটু 1 মাইনাস পি লেখে তাহলে ওকে। সো রুট ওভার অফ এনপি ইনটু 1 মাইনাস পি। সো এই যে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে ফর্মুলা, এটাকে নরমাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের যে ফর্মুলা ছিল তার সাথে মিক্স আপ করা যাবে না। স্যার কিউটা কি না হওয়ার সম্ভাবনা? না হওয়ার সম্ভাব্যতা। সো নরমাল Okay, ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি ছিল? সিগমা ইকুয়ালস টু রুট ওভার অফ সিগমা স্কয়ার, অর্থাৎ ভ্যারিয়েন্সটাকে স্কয়ার রুট করলে যেটা পেতাম সেটা ছিল স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। আর এখানে যেহেতু স্যাম্পল সাইজ বেড়ে যাচ্ছে, 100 হয়ে যাচ্ছে, তো স্যাম্পল সাইজ বেড়ে গেলে তখন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করার ফর্মুলা হচ্ছে এটা, রুট ওভার অফ এনপি কিউ। সো রুট ওভার অফ এনপি ইনটু 1 মাইনাস পি। সো এখানে যদি আমরা বসাই n এর ভ্যালু 100, p এর ভ্যালু 1/4, 1 মাইনাস p করলে পাচ্ছি 3/4। সো এখান থেকে আমি ভ্যালুটা পাচ্ছি 4.33। সো মিন হলো 25 এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো 4.33। সো আমি নরমাল ডিস্ট্রিবিউশনটা ড্র করলাম, মিন লিখলাম মিউ ইকুয়ালস টু 25 এন্ড সিগমা ইকুয়ালস টু ভেরিয়েন্স সিগমা ইকুয়ালস টু 4.33। এখানে আমরা একটা রিজিয়ন দেখতে পাচ্ছি, এই রিজিয়নটাকে বলা হচ্ছে রিজেকশন রিজিয়ন। অর্থাৎ আমার জেড এর ভ্যালু যদি এই পয়েন্টের বাইরে পড়ে, অর্থাৎ এই পয়েন্টের ডান দিকে পড়ে, তাহলে সেই ডিসিশনটাকে আমি রিজেক্ট করব, আর টাইপ 1 এরর বলবো। সো এই রিজিয়নটা হচ্ছে আবার টাইপ 1 এররের রিজিয়ন। সো
মিনের ডান পাশে যে ক্রিটিক্যাল, এটাকে ক্রিটিক্যাল রিজিয়ন বলা হয়, এই ক্রিটিক্যাল রিজিয়নটাকে বলা হচ্ছে টাইপ 1 রিজিয়ন। অর্থাৎ আমার জেড এর ভ্যালু যদি আমি ক্যালকুলেট করে দেখি যে এর চেয়ে এই পয়েন্টে যে জেড এর ভ্যালু তার চেয়ে বেশি হয়, তাহলে আমি হাইপোথিসিসটা রিজেক্ট করব, এটা মনে রাখতে হবে। তো সাপোজ 36 এর চেয়ে বড় একটা ভ্যালু নিয়ে আমরা ক্যালকুলেট করে দেখি 36.5। তো 36.5 নিয়ে যদি আমরা ক্যালকুলেট করে দেখি তাহলে দেখি কি হয়। প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর বের করব। সো আলফাটা কি? প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। সো প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান 36.5। টাইপ 1 এররটা কি ছিল? যে রং হাইপোথিসিস, ট্রু হাইপোথিসিসটা রিজেক্ট করে দিব। সো 36 জনের বেশি পেশেন্ট যদি পজিটিভলি রেসপন্ড করে তাহলে হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করার কথা ছিল, বাট আমরা সেটা রিজেক্ট করছি। সো এখানে টাইপ 1 এরর আলফা হচ্ছে। সো আলফা ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান 36.5। এখানে 36 হচ্ছে বড় একটা ভ্যালু, 36.5 দিয়ে আমরা ক্যালকুলেট করছি। সো প্রবাবিলিটি অফ x গ্রেটার দ্যান 36.5 মানে কি 1 থেকে প্রবাবিলিটি অফ x লেস দ্যান 36.5 মাইনাস করব। এখন আমার কাজটা কি? এখন কাজ হচ্ছে z এর ভ্যালুটা বের করা। সো z ইকুয়ালস টু আমরা জানি x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। তো আমার x জানা আছে 36.5, মিন মিউ বের করলাম 25, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা বের করলাম 4.33। সো এখান থেকে ক্যালকুলেশন করলে আমার z এর ভ্যালুটা আসতেছে 2.66। এখন নরমাল টেবিলে গিয়ে 2.66 এর জন্য কতটুকু এরিয়া আছে সেটা বের করতে হবে। 2.66 এর লেফটে কতটুকু এরিয়া আছে, যেহেতু নরমাল কার্ভটা কি জেড এর লেফটে কতটুকু এরিয়া আছে সেটা রিপ্রেজেন্ট করে। তাহলে ফর জেড ইকুয়াল টু 2.66, এরিয়া ইকুয়ালস টু 0.9961। সো নরমাল টেবিলে গিয়ে দেখো জেড ইকুয়াল টু 2.66 এর জন্য এরিয়ার ভ্যালু হচ্ছে 0.9961। কিভাবে নরমাল টেবিল থেকে ভ্যালু ক্যালকুলেট করতে সেটা আশা করি তোমরা এতদিনে শিখেছো। জি স্যার। নরমাল টেবিলে গেলে কলাম বরাবর যাবে 2 এন্ড রো বরাবর যাবে 0.66, গেলে তোমরা একটা ভ্যালু পাবে 0.9961। তো আমার z ইকুয়াল টু 2.66 এর জন্য ভ্যালু পেলাম 0.9961। আচ্ছা, তাহলে আমার ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে এখানে 2.66, z এর ভ্যালু পেলাম 2.66। তো আমার ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে 2.66। যদি আমি ক্যালকুলেট করে দেখি যে আমার ভ্যালুটা 2.66 এর ডানে চলে যাচ্ছে, অর্থাৎ 2.66 এর চেয়ে বড় হচ্ছে, তাহলে সেটা আমার টাইপ 1 এরর হবে। অর্থাৎ আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করে দেব, যেহেতু সে ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে যাচ্ছে। সো দি ডিজায়ার্ড এরিয়া ইজ, আমার দরকার কোনটুকু এরিয়া? আমি তো জেড এর লেফট এরিয়াটুকু পেলাম, অর্থাৎ এখানে যে শেডেড পোরশনটুকু আছে আমি এই এরিয়াটুকু পেলাম, বাট আমি চাচ্ছি জেড এর রাইট সাইডের এরিয়া। তো টোটাল প্রবাবিলিটি 1 থেকে যদি আমি লেফট সাইডের এরিয়াটা মাইনাস করি তাহলে আমি এই ক্রিটিক্যাল এরিয়াটা পেয়ে যাব। সো দি ডিজায়ার্ড এরিয়া ইজ প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর আলফা ইকুয়ালস টু 1 মাইনাস এরিয়া আন্ডার জেড। জেড এর লেফটে যতটুকু এরিয়া পেলাম সেটা যদি 1 থেকে মাইনাস করি তাহলে আমরা ওই ক্রিটিক্যাল রিজিয়নটা পেয়ে যাব। সো 1 মাইনাস জেড এর আন্ডারে কতটুকু এরিয়া পেলাম নরমাল টেবিল থেকে 0.9961, এখান থেকে পাচ্ছি 0.0039। সো টাইপ 1 এরর আসলো 0.0039। একটু যদি খেয়াল করি আমরা তাহলে দেখি ফার্স্টে যখন আমার স্যাম্পল সাইজ 20 ছিল তখন প্রবাবিলিটি অফ টাইপ 1 বের হয়েছিল কত? 0.0409। এখন আমি স্যাম্পল সাইজটা ইনক্রিজ করে 8 থেকে 36 করাতে আমার টাইপ 1 এররটা অনেক কমে গেছে এবং 0.0039 হয়ে গেছে। অর্থাৎ আমি স্যাম্পল সাইজ যত বাড়াবো আমার প্রবাবিলিটি অফ এরর তত কমবে। সিমিলারলি আমরা টাইপ 2 এররের ক্ষেত্রে দেখতে পারি। সো টাইপ 2 এররের ক্ষেত্রে প্রবাবিলিটির ভ্যালু কত ছিল? যেহেতু সেকেন্ড হাইপোথিসিস ট্রু ছিল, সেকেন্ড হাইপোথিসিসটা কি ছিল? অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস ছিল p ইজ গ্রেটার দ্যান 1/4 অথবা p ইজ লেস দ্যান 1/4। 1/4 এর চেয়ে বড় একটা ভ্যালু হাফ নিয়ে আমরা ক্যালকুলেট করেছিলাম। সো বিটা ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর। সো মিউ ইকুয়ালস টু np, n এর ভ্যালু 100 এন্ড p এর ভ্যালু এখন আমি হাফ ধরছি। সো 50 হচ্ছে আমার মিউ এর ভ্যালু এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা ইকুয়ালস টু রুট ওভার অফ np কিউ। সো n এর ভ্যালু 100, p এর ভ্যালু হচ্ছে হাফ, q এর ভ্যালু ছিল 1 মাইনাস p, মানে 1 মাইনাস হাফ মানে হচ্ছে হাফ। তো এখান থেকে আমি পাচ্ছি স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের ভ্যালু 5। সো আমি নরমাল ডিস্ট্রিবিউশনটা ড্র করলাম, মিন মিউ ইকুয়ালস টু লিখলাম 50 এন্ড ভ্যারিয়েন্স সিগমা ইকুয়ালস টু লিখলাম 5। সো এখন আমার টাইপ 2 এররের রিজিয়ন কোনটা? টাইপ 1 এররের রিজিয়ন ছিল মিনের ডানে, টাইপ 2 এররের রিজিয়নটা হচ্ছে মিনের বামে। সো মিনের বামে যে ক্রিটিক্যাল রিজিয়নটা থাকবে সেটা হচ্ছে টাইপ 2 এররের রিজিয়ন। সো আমার জেড এর ভ্যালু এই পয়েন্টে আমার জেড এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু
জেড এর ভ্যালুটা যদি এর থেকে বেশি হয়ে যায় তাহলে আমি এই হাইপোথিসিসটা রিজেক্ট করব। তো এখন আমি জেড এর ক্রিটিক্যাল ভ্যালুটা বের করব যে জেড এর ক্রিটিক্যাল ভ্যালুটা কত। সো জেড ইকুয়ালস টু আমরা জানি x মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা। সো x এর ভ্যালু ছিল 36.5 মাইনাস মিন মিউ এর ভ্যালু ছিল 50 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু 5। সো এখান থেকে পাচ্ছি -2.7। সো আমার জেড এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে -2.7। তো জেড এর কোনো ভ্যালু যদি -2.7 এর বাইরে চলে আসে অর্থাৎ লেফটে চলে আসে তাহলে সেটা কি রিজেকশন রিজিয়ন অথবা ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে গেল। তার মানে কি টাইপ 2 এরর হবে তখন এবং আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করে দেব। এখন আমার এরিয়া কোন এরিয়াটা দরকার? সো জেড এর লেফটে এরিয়া, জেড এর লেফটে এরিয়াটুকু পেয়ে গেলাম। আমার দরকার প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর। সো -2.7 এর লেফটে কতটুকু এরিয়া আছে? আমার কাছে 2.7 এরটা জানা আছে। 2.7 এর জন্য লেফটে 2.7 এর লেফটে এরিয়া জানা আছে কত? 2.7 এর লেফটে এরিয়া আছে 0.9965। তোমরা স্ট্যান্ডার্ড নরমাল টেবিলে গিয়ে 2.7 এর জন্য এরিয়াটা দেখবে 0.9965। তো কি বলেছিলাম 2.7 অর্থাৎ মিনের রাইট সাইডে পজিটিভ 2.7 থাকলে ঠিক মিন থেকে যত দূরে পজিটিভ 2.7 আছে মিন থেকে লেফট সাইডে ঠিক ততটুকু দূরে নেগেটিভ 2.7 আছে। তো 2.7 এর জন্য ভ্যালুটা কত পাচ্ছি? 0.9965। সো আমার ভ্যালু দরকার কত? জেড এর লেফটে। তো এখানে রাইটে যদি জেড ইকুয়ালস টু 0.9965 এরিয়া হয় তাহলে আমার দরকার কি জেড এর রাইটের এরিয়াটুকু। কারণ কি আমি জেড এর এখানে জেড এর লেফট এরিয়াটুকু বের করতে যাচ্ছি। তো আমি যেহেতু এটা সিমেট্রিক্যাল কারণ আমি যদি জেড এর রাইটে এই এরিয়াটুকু বের করতে পারি এই এরিয়া আর জেড এর এখানে লেফটে যে এরিয়া সেটা সেম এরিয়া যেহেতু সিমেট্রিক্যাল কার্ভ। সো আমি চাচ্ছি জেড এর রাইটের এরিয়াটুকু বের করতে। তো জেড এর লেফটে কতটুকু এরিয়া আছে স্ট্যান্ডার্ড নরমাল টেবিল থেকে দেখলাম 0.9965। সো 1 থেকে যদি আমি 0.9965 মাইনাস করি তাহলে আমি জেড এর রাইটের এরিয়াটুকু পেয়ে যাচ্ছি। তো জেড এর রাইটে যতটুকু এরিয়া এখানে জেড এর লেফটে সেম এরিয়া। সো 1 মাইনাস এরিয়া আন্ডার জেড। সো এরিয়া আন্ডার জেড ছিল 0.9965, এখান থেকে পাচ্ছি 0.0035। এটা হচ্ছে যদি জেড এর নেগেটিভ ভ্যালুর জন্য প্রবাবিলিটিটা দেওয়া না থাকে। যদি জেড এর নেগেটিভ ভ্যালুর জন্য টেবিলটা প্রোভাইড করে দেওয়া থাকে তাহলে এত কষ্ট করার দরকার নেই। ডাইরেক্ট টেবিল থেকে আমি নেগেটিভ 2.7 এর জন্য যে ভ্যালুটা পাবো সেটাই হচ্ছে আমার টাইপ 2 এররের রিজিয়ন। ওকে, আর যদি শুধু পজিটিভ ভ্যালুর জন্য টেবিলটা দেওয়া থাকে তাহলে আমি এভাবে ক্যালকুলেট করব। সো প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর পেলাম 0.0035। যখন আমার স্যাম্পল সাইজ ছিল 8 তখন আমার প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর কত ছিল? 0.2517। আর যখন আমার স্যাম্পল সাইজ হলো 36 তখন আমার প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর কত হলো? 0.0035। অর্থাৎ আবার প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর অনেক অনেক কমে আসলো স্যাম্পল সাইজটা বাড়ানোর কারণে। অর্থাৎ আমি স্যাম্পল সাইজ বাড়ানোতে আমার এররের পরিমাণ কমে আসলো। সো আমার হাইপোথিসিস টেস্টিং এ আমার এরর কমানোর উপায় কি? নাম্বার অফ স্যাম্পল আর স্যাম্পল সাইজটা বাড়াতে হবে। ওকে, জি স্যার। তো এটা এক্সামে আসতে পারে যে দেখাও যে স্যাম্পল সাইজ ইনক্রিজ করলে টাইপ 1 এরর এন্ড টাইপ 2 এরর ফর হাইপোথিসিস টেস্টিং রিডিউস হয়। কিভাবে এটা এক্সাম্পল সহ দেখো। এখন এই হাইপোথিসিস টেস্টিং এর উপর ডিপেন্ড করে দুইটা টেস্ট আছে, একটা হচ্ছে ওয়ান টেইল টেস্ট আর একটা হচ্ছে টু টেইল টেস্ট। তো এই টেস্ট গুলো কি? সো আলফা আমরা শিখেছিলাম প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর রিজেকশন অফ আ ট্রু হাইপোথিসিস। অর্থাৎ ট্রু হাইপোথিসিসটাকে যখন আমরা রিজেক্ট করে দিচ্ছি তখন সেটা হচ্ছে আমাদের প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। ওয়ান টেইল টেস্টটা কি? ওয়ান টেইল টেস্টটা হচ্ছে রিজেকশন রিজিয়নটা মিনের যে কোনো এক পাশে থাকবে। অর্থাৎ মিনের আইদার রাইট সাইডে থাকবে অথবা লেফট সাইডে থাকবে, মিনের এক পাশে থাকবে। যখন রিজেকশন রিজিয়নটা মিনের এক পাশে থাকবে তখন সেটাকে আমরা বলছি ওয়ান টেইল টেস্ট। ওকে, সো এখানে নরমাল ডিস্ট্রিবিউশনের মিনটা হচ্ছে থিটা এন্ড থিটা নট, সরি মিনটা হচ্ছে থিটা নট এন্ড থিটাটা হচ্ছে আমার র্যান্ডম ভেরিয়েবল। সো আমার নাল হাইপোথিসিসটা হচ্ছে থিটা ইকুয়ালস টু থিটা নট এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিসটা হচ্ছে থিটা নট ইকুয়াল টু থিটা নট। সো থিটা নট ইকুয়াল টু থিটা নট মানে কি? থিটা আইদার গ্রেটার দেন থিটা নট হতে পারে, থিটা লেস দেন থিটা নট হতে পারে। সো এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস এন্ড এটা হচ্ছে H0টা হচ্ছে নাল হাইপোথিসিস, H1টা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথিসিস।
এখানে আলফা আর আর দ্বারা কি বোঝাচ্ছি? আলফা আর আর মানে হচ্ছে আলফা রিজেকশন রিজিয়ন, অর্থাৎ এই এরিয়াটার প্রবাবিলিটি, এই এরিয়াটা হচ্ছে আমার ক্রিটিক্যাল রিজিয়ন আর রিজেকশন রিজিয়ন, অর্থাৎ আমার জেড এর ভ্যালু যদি এর চেয়ে বেশি হয় তাহলে আমার ভ্যালুটা রিজেকশন রিজিয়নে পড়ে যাবে, তখন আমি হাইপোথেসিসটা রিজেক্ট করবো। এই কারণে এটাকে বলা হচ্ছে রিজেকশন রিজিয়ন। সো এই ক্ষেত্রে আমার নাল হাইপোথেসিসটা কি? থিটা ইকুয়ালস টু থিটা নট, এন্ড H1 অল্টারনেটিভ হাইপোথেসিসটা কি? থিটা ইজ গ্রেটার দেন থিটা নট। ওকে, থিটা ইজ গ্রেটার দেন থিটা নট কেন? কারণ এখানে থিটার যে ভ্যালুটা আছে সেটা মিন থিটা নটের চেয়ে বড়, অর্থাৎ রিজেকশন রিজিয়নটা মিনের রাইট সাইডে আছে। সেই কারণে এটা হচ্ছে ওয়ান টেল টেস্ট। অথবা মিনের লেফট সাইডেও থাকতে পারে, যেমন নাল হাইপোথেসিস হচ্ছে H0 থিটা ইকুয়ালস টু থিটা নট, এন্ড অল্টারনেটিভ হাইপোথেসিস H1 হচ্ছে থিটা ইজ লেস দেন থিটা নট, অর্থাৎ থিটার ভ্যালুটা থিটা নটের চেয়ে ছোট, অর্থাৎ লেফট সাইডে আছে। যেহেতু আমার রিজেকশন রিজিয়নটা লেফট সাইডে আছে, তো সেই ক্ষেত্রে আমার এটা হবে ওয়ান টেল টেস্ট। আইদার রাইট সাইডে অথবা লেফট সাইডে যে কোনো এক সাইডে থাকলে সেই টেস্টটাকে আমরা বলবো ওয়ান টেল টেস্ট। তো থিটা গ্রেটার দেন থিটা নট হলে এটা হচ্ছে মিনের রাইট সাইডে থাকবে, এন্ড থিটা লেস দেন থিটা নট হলে মিনের লেফট সাইডে থাকবে। So one tail test definition টা কি? When the rejection region is on one side of the distribution, it is a one tail test. Rejection region টা যখন ডিস্ট্রিবিউশনের এক সাইডে থাকবে তখন সেটাকে আমরা বলছি one tail test. Two tail test টা কি? If the rejection region falls in the two sides of a distribution, it is called two tail test. অর্থাৎ রিজেকশন রিজিয়নটা মিনের দুই সাইডে থাকবে। যখন রিজেকশন রিজিয়নটা মিনের দুই সাইডে থাকবে তখন সেটাকে আমরা বলছি কি? টু টেল টেস্ট। আমরা যখন 1 - কনফিডেন্স ইন্টারভাল ডিরাইভ করেছিলাম তখন আমরা বলেছিলাম যে মাঝখানের যে রিজিয়নটা থাকে সেটা হচ্ছে 1 - আলফা পরিমাণ এরিয়া সে কভার করে, এবং রিমেইনিং যে আলফা এরিয়া থাকে সেটাকে আমরা দুই ভাগে স্প্লিট করে দেই, হাফ থাকে রাইট সাইডে এন্ড হাফ থাকে লেফট সাইডে। সো α/2 পরিমাণ এরিয়া থাকবে রাইট সাইডে এন্ড α/2 পরিমাণ এরিয়া থাকবে লেফট সাইডে। সো উই টেস্টটাই হচ্ছে বেসিক্যালি টু টেল টেস্ট, অর্থাৎ মিনের দুই সাইডে আমার রিজেকশন রিজিয়নটা আছে। তো যেহেতু মিনের দুই সাইডে রিজেকশন রিজিয়নটা আছে সেই কারণে এটা হচ্ছে আমার টু টেল টেস্ট। তো আমার নাল হাইপোথেসিসটা কি? H0 থিটা ইকুয়ালস টু থিটা নট, এন্ড অল্টারনেটিভ হাইপোথেসিস হচ্ছে থিটা নট ইকুয়ালস টু থিটা নট। থিটা নট ইকুয়ালস টু থিটা নট, এখানে কিন্তু আমি এক্স্যাক্টলি বলিনি যে থিটা গ্রেটার দেন থিটা নট নাকি থিটা লেস দেন থিটা নট। তো দুইটা কেসই হইতে পারে। যখন থিটা গ্রেটার দেন থিটা নট হবে তখন রিজেকশন রিজিয়নটা মিনের রাইট সাইডে হবে, এন্ড যখন থিটা লেস দেন থিটা নট হবে তখন রিজেকশন রিজিয়নটা মিনের লেফট সাইডে হবে। তো যখন আমার স্পেসিফিক্যালি বলা থাকবে না যে গ্রেটার দেন নাকি লেস দেন, তখন আমি বুঝতে পারছি না যে আইদার আমার রিজেকশন রিজিয়নটা মিনের কোন সাইডে আছে। তো সেই ক্ষেত্রে আমার কোন টেস্টটা করতে হবে? টু টেল টেস্টটা করতে হবে। যখন ডেফিনেটলি বলা থাকবে যে থিটা গ্রেটার দেন থিটা নট আর থিটা লেস দেন থিটা নট, তখন আমি বুঝতে পারবো যে রিজেকশন রিজিয়নটা মিনের এক সাইডে আছে, তখন আমি কোন টেস্ট করব? ওয়ান টেল টেস্ট। ওকে, এখন একটা ম্যাথ দেখি আমরা ওয়ান টেল টেস্টের। বলা হচ্ছে এভারেজ লাইফ অফ আ প্রেস ইজ 14,500 আওয়ার্স। প্রেস কি? তোমরা মেকানিক্স অফ ম্যাটেরিয়ালস অর স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস এর পাঞ্চ প্রেসের একটা ম্যাথ করে আসছো চ্যাপ্টার 9 এ, কম্বাইন্ড স্ট্রেস চ্যাপ্টারে। আমি জানি না যে চ্যাপ্টারটা এখনো পড়ানো হয়েছে কিনা। তো চ্যাপ্টার 9 কম্বাইন্ড স্ট্রেস চ্যাপ্টারে পাঞ্চ প্রেসের একটা ম্যাথ আছে। তো পাঞ্চ প্রেসটা কি? বেসিক্যালি হচ্ছে পাঞ্চিং এর কাজে ইউজ করা হয়। যে কোনো একটা সাপোজ একটা শীট মেটাল আছে, শীট মেটাল থেকে সার্টিন পরিমাণ কোনো একটা ম্যাটেরিয়াল আমি পাঞ্চ করে রিমুভ করে দেব। ঠিক আছে, আমার পাঞ্চের এরিয়াটা যতটুকু হবে ততটুক পাঞ্চিং এর ফলে আমার ততটুক ম্যাটেরিয়াল রিমুভ হবে। তো এই ধরনের মেশিনকে বলা হচ্ছে পাঞ্চ প্রেস। তো এসএম এ এটা ম্যাথ আছে কম্বাইন্ড স্ট্রেস চ্যাপ্টারে, চ্যাপ্টার 9 এ। তো এই ধরনের মেশিনকে আমরা বলছি প্রেস। তো বলা হচ্ছে এভারেজ লাইফ অফ আ প্রেস ইজ 14,500 আওয়ার্স। একটা প্রেসের এভারেজ লাইফ ধরে নেওয়া হয়েছে 14,500 আওয়ার। তো আবার এটা হচ্ছে আমার নাল হাইপোথিসিস। তো নাল হাইপোথিসিসটা কি? H0টা হচ্ছে যে আমার প্রেসের লাইফ হবে 14,500 আওয়ার্স। এখন কি হলো? স্ট্যান্ডার্ড ডিভিয়েশন ইজ 2,100 আওয়ার্স। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বলা হচ্ছে 2100 আওয়ার। For a sample of 25 presses, the company finds a sample mean of 13,000 hours. যেই কোম্পানিটা এই প্রেসটা বানায় তারা করলো কি? 25টা প্রেসের জন্য একটা স্যাম্পল মিন পেল 13,000 ঘন্টা। তারপরে বলা হয়েছে যে একটা আলফা ইকুয়ালস টু 0.01 লেভেল অফ সিগনিফিকেন্স, আলফার ভ্যালুটা দেওয়া আছে, অর্থাৎ রিজেকশন রিজিয়নের ভ্যালুটা দেওয়া আছে
should the company conclude that the average life is less than the hypothesized value of 14,500 hours? অর্থাৎ আমার যে হাইপোথিসিসটা ছিল যে প্রেসের এভারেজ লাইফ 14,500 আওয়ার্স, এই হাইপোথিসিসটাকে আমি অ্যাকসেপ্ট করব নাকি রিজেক্ট করব সেটা জানতে চাওয়া হয়েছে। তো এখানে আমার এভারেজ ভ্যালু কত 13,000 আওয়ার্স, আর হাইপোথিসিসের এভারেজ ভ্যালু কত 14,500 আওয়ার্স। 14,500 আওয়ার্সটা বেসিক্যালি হচ্ছে আমার হাইপোথিসিসের মিন। তো আমার মিন হচ্ছে 14,500 আওয়ার, আর আমি 25টা প্রেসের উপর সার্ভে করে 25টা প্রেসের এভারেজ লাইফ পেলাম 13,000 আওয়ার্স। তো 13,000 আওয়ার্সটা কি ডেফিনেটলি 14,500 আওয়ার্স এর কম। তো মিনের লেফট সাইডে জিনিসটা পড়ছে। তো যেহেতু মিনের লেফট সাইডে পড়ছে অর্থাৎ মিনের এক সাইডে পড়ছে, সেই কারণে এই টেস্টটাকে আমরা বলবো কি ওয়ান টেল টেস্ট। ওকে, সো আমার H0 নাল হাইপোথিসিস মিন মিউ ইকুয়ালস টু কত 14,500, এন্ড আমার অল্টারনেটিভ হাইপোথিসিস H1 টা কি মিন মিউ লেস দেন 14,500। লেস দেন কেন? যেহেতু মিনের চেয়ে ভ্যালুটা কম হয়েছে। এন্ড আমার লেভেল অফ সিগনিফিকেন্স কত আলফা ইকুয়ালস টু 0.01। ওকে, সো যেহেতু এখানে 25টা প্রেসের উপর এভারেজ করা হয়েছে, তো এখানে একটা স্যাম্পলের ব্যাপার চলে আসছে যে 25টা প্রেসের একটা স্যাম্পল নিয়ে আমি চেক করলাম। তো এখানে আমার জেড এর কোন ফর্মুলাটা ইউজ করতে হবে? এক্স বার দিয়ে যে ফর্মুলাটা ইউজ করেছিলাম, অর্থাৎ ভ্যারিয়েন্সটা কিভাবে বের করেছিলাম সিগমা স্কয়ার বাই এন, অর্থাৎ ভ্যারিয়েন্সকে স্যাম্পল সাইজ এন দিয়ে ডিভাইড করে যে ফর্মুলাটা ছিল সেই ফর্মুলাটা এখানে ইউজ হবে। সো জেড ইকুয়ালস টু এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন। সো এক্স বার এর ভ্যালু হচ্ছে আমার 13,000, মিউ এর ভ্যালু হচ্ছে 14,500, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা দেওয়া আছে 2100, এন্ড এন এর ভ্যালু আছে 25, যেহেতু 25টা প্রেসের উপর আমি সার্ভেটা করেছি। তো এটা ক্যালকুলেট করলে আমার জেড এর ভ্যালুটা আসতেছে -3.57। আচ্ছা, -3.57। এখন আমার জেড এর ভ্যালুটা কত হওয়ার কথা ছিল? আলফা ইকুয়ালস টু 0.01 লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া আছে। তো এখন আমরা যদি 1 - আলফা কনফিডেন্স ইন্টারভালে চলে যাই, তাহলে আমরা এরকম একটা কার্ভ ড্র করতে পারি। সো আলফা ইকুয়ালস টু 0.01 কে দুই ভাগে ভাগ করে মিনের রাইট সাইড এবং লেফট সাইডে 0.005 পরিমাণ এরিয়া দিয়ে দেওয়া হলো। সো আমরা এখন দেখব যে এই পয়েন্টের জন্য জেড এর ভ্যালুটা কত। তো কিভাবে বের করেছিলাম? জেড এর লেফটে কতটুকু ভ্যালু আছে এখানে ছিল, যেহেতু লেভেল অফ সিগনিফিকেন্স 0.01, তাহলে 1 - 0.01 কত হয় 0.99। তো এই মাঝখানের এই রিজিয়নটুকু হচ্ছে 0.99, আর তার সাথে যোগ হবে লেফট সাইডের এই 0.005 ভ্যালুটা। তো 0.99 প্লাস 0.005 মানে হচ্ছে 0.9905। 0.9905 ভ্যালুর জন্য জেড এর ভ্যালুটা কত হবে সেটা আমরা স্ট্যান্ডার্ড নরমাল টেবিল থেকে বের করতে পারি। তো 0.9905 এর জন্য ভ্যালুটা আসে জেড ইকুয়াল টু 2.57। ঠিক আছে, এটা তোমরা স্ট্যান্ডার্ড নরমাল টেবিলে গেলেই দেখতে পাবে যে 0.9905 এর জন্য জেড এর ভ্যালুটা আসছে 2.57। তো বলা হয়েছিল যে যেহেতু এটা একটা সিমেট্রিক্যাল কার্ভ, সো মিনের রাইট সাইডে জেড এর যতটুকু পজিটিভ ভ্যালু থাকবে মিনের লেফট সাইডে ঠিক ততটুকু নেগেটিভ ভ্যালু থাকবে। সো মিনের রাইট সাইডে যদি জেড ইকুয়াল টু 2.57 হয়, তাহলে মিনের লেফট সাইডে জেড ইকুয়াল টু হবে -2.57। সো আমার আলফা ইকুয়ালস টু 0.01 লেভেল অফ সিগনিফিকেন্স এর জন্য জেড এর ভ্যালুটা হওয়ার কথা ছিল -2.57। সো আমার ক্রিটিক্যাল ভ্যালুটা কত -2.57, কিন্তু আমরা ক্যালকুলেট করে দেখছি আমার ভ্যালুটা আসতেছে -3.57, অর্থাৎ আমার ক্রিটিক্যাল রিজিয়ন সে ক্রস করে চলে যাচ্ছে, অর্থাৎ ক্রিটিক্যাল রিজিয়নের ভিতরে সে চলে যাচ্ছে। তো যেহেতু ক্রিটিক্যাল রিজিয়নের ভিতরে সে চলে যাচ্ছে, সেই কারণে আমরা কি করব, এই হাইপোথেসিসটা রিজেক্ট করে দেব। যদি ক্রিটিক্যাল রিজিয়নে সে না যেত, তাহলে আমরা হাইপোথেসিসটা অ্যাকসেপ্ট করে নিতাম। সো যেহেতু আবার ক্যালকুলেটেড ভ্যালু আমার -2.57 এর চেয়ে কম হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্রিটিক্যাল রিজিয়নে সে চলে যাচ্ছে, সেই কারণে আমরা হাইপোথেসিসটা রিজেক্ট করে দিব। সো দি ভ্যালু অফ জেড ইজ ইন দি রিজেকশন রিজিয়ন। তাহলে জেড এর যে ভ্যালুটা আমরা পেলাম সেটা কোন রিজিয়নে পড়ে গেল? রিজেকশন রিজিয়নে পড়ে গেল। এখানে এটা হচ্ছে আমার রিজেকশন রিজিয়ন। সো যেহেতু জেড এর ভ্যালুটা রিজেকশন রিজিয়নে পড়ে গেল, সো উই শুড রিজেক্ট H0। তো আমার নাল হাইপোথেসিস যেটা ছিল যে 5 প্রেস অর প্রেসের যে এভারেজ লাইফ 14,500 ঘন্টা হওয়ার কথা ছিল, সেই নাল হাইপোথেসিসটা আমরা রিজেক্ট করে দিলাম। সো উই শুড রিজেক্ট H0 অর রিজেক্ট দি হাইপোথেসাইজড ভ্যালু। ওকে,
এটা গেল একটা এক্সাম্পল। দেন আমরা আরেকটা এক্সাম্পল যদি দেখি ওয়ান টেল টেস্টে বলা আছে অ্যাভারেজ x bar equals to 16,000, sample size n equals to 25 and standard deviation sigma equals to 2100। সেম ম্যাথের জন্য ম্যাথ সেম, ম্যাথের সব কথা সেম, জাস্ট খালি ভ্যালুটা চেঞ্জ। অর্থাৎ 25টা প্রেসের যে মিন আগের ম্যাথে ছিল 13,500 ঘন্টা, সেটা এখন হয়ে গেল 16,000 ঘন্টা। ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আগের মতো 2100 ঘন্টা। এন্ড নাল হাইপোথিসিসটা কি? মিউ ইকুয়ালস টু 14,500 ঘন্টা। এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি? মিউ ইজ গ্রেটার দেন 14,500 ঘন্টা। আগেরটা কি ছিল? 13,500। 13,500টা কি, সরি 13,000টা কি অবশ্যই 14,500 চেয়ে ছোট, সেই কারণে মিনের লেফট সাইডে ছিল। এখন যেহেতু 16,000, তো 16,000টা অবশ্যই কি 14,500 চেয়ে বড়, তো এই রিজিয়নটা কি মিনের রাইট সাইডে পড়বে। তো এই কারণেই বলা হয়েছে মিউ ইজ গ্রেটার দেন 14,500। আগেরটা কি ছিল? লেস দেন 14,500, কারণ কি আগেরটা ছিল 13,000, যেটা 14,500 চেয়ে ছোট। এখন যেহেতু 16,000 14,500 চেয়ে বড়, সেই কারণে মিনের রাইট সাইডে পড়েছে। এখানে ডায়াগ্রামটা খেয়াল করো, মিন হচ্ছে 14,500 এন্ড মিনের রাইট সাইডে ভ্যালুটা হচ্ছে 16,000। তো রাইট সাইডের এই যে রিজিয়নটা আছে, এটাই হচ্ছে আমার ক্রিটিক্যাল রিজিয়ন। তো আমার জেড এর ভ্যালু যদি এই রিজিয়নের রাইট সাইডে চলে যায়, তাহলে আমরা হাইপোথিসিসটা কি করব? রিজেক্ট করে দেব। সো আগের মতোই আলফা ইকুয়ালস টু 0.01 লেভেল অফ সিগনিফিকেন্সের জন্য আমরা কত পাচ্ছি? আলফা বাই 2 পাচ্ছি 0.005 মিনের রাইট সাইডে, এন্ড আলফা বাই 2 ইকুয়ালস টু 0.005 পাচ্ছি মিনের লেফট সাইডে। সো এখান থেকে আমরা ক্যালকুলেট করলে আগের মতোই জেড এর ভ্যালু পাচ্ছি 2.57। কিভাবে? জেড এর লেফটে কতটুকু ভ্যালু আছে? এখানে আছে 0.99 প্লাস 0.005, অর্থাৎ 0.9905। তো স্ট্যান্ডার্ড নরমাল টেবিল থেকে আমি 0.9905 এরিয়ার জন্য জেড এর ভ্যালু পাচ্ছি 2.57। সো আমার জেড এর ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 2.57। এখন আমরা ক্যালকুলেট করে দেখবো যে জেড এর ভ্যালুটা এই ক্রিটিক্যাল ভ্যালু 2.57 এর চেয়ে বড় হয় নাকি ছোট হয়। যদি বড় হয় তার মানে কি সে রিজেকশন রিজিয়নে চলে গেল, তখন আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করে দেব। আর যদি ছোট হয় তখন আমরা অ্যাকসেপ্ট করে নেব, কারণ আমরা রিজেকশন রিজিয়ন তখন সে টাচ করেনি, তখন আমরা হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব। এখন আমরা দেখি বড় হয় নাকি ছোট হয়। তো জেড ইকুয়ালটা আমরা জানি x বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট n। তো x বার এর ভ্যালু কত ছিল? x বার এর ভ্যালু হচ্ছে এখন আমার 16,000 ঘন্টা। তো 16,000 হচ্ছে x বার এর ভ্যালু। মিন মিউ এর ভ্যালু ছিল 14,500। তো 16,000 মাইনাস 14,500 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা হচ্ছে 2100 ঘন্টা। সো 2100 ডিভাইডেড বাই রুট n, n এর ভ্যালু হচ্ছে 25, সো রুট 25। এখান থেকে আমি পাচ্ছি 3.57। সো 3.57টা কি অবশ্যই 2.57 এর চেয়ে বেশি, অর্থাৎ আমার জেড এর ভ্যালুটা ক্রিটিক্যাল রিজিয়নে চলে যাচ্ছে। যেহেতু জেড এর ভ্যালুটা ক্রিটিক্যাল রিজিয়নে চলে যাচ্ছে, সেই কারণে আমরা নাল হাইপোথিসিস H0 রিজেক্ট করব। অর্থাৎ যখনই আমার জেড এর ভ্যালুটা রিজেকশন রিজিয়নে চলে যাবে, তখন আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব। সো ইট মিন্স দি ভ্যালু ইজ ইন দি রিজেকশন রিজিয়ন, দেয়ারফর উই শুড রিজেক্ট H0 নট H1। এখানে একটু ভুল হয়েছে, H0 কারেকশন করে নাও তোমরা, যে আমরা নাল হাইপোথিসিস H0টাকে রিজেক্ট করছি। সো আমরা নাল হাইপোথিসিস H0টাকে রিজেক্ট করব এবং অল্টারনেটিভ হাইপোথিসিস H1টাকে অ্যাকসেপ্ট করব। H1টা কি ছিল? যে আমার এভারেজ 14,500 ঘন্টার চেয়ে বেশি হবে, সেই অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা অ্যাকসেপ্ট করব। ওকে, সো এখানে H0 হবে নট H1। তো আমরা নাল হাইপোথিসিস H0 কে রিজেক্ট করলাম, যেহেতু আমার জেড এর ভ্যালুটা ক্রিটিক্যাল রিজিয়নে চলে যাচ্ছে। তো এটা ছিল আমার ফার্স্ট, এটা ছিল ওয়ান টেল টেস্ট, যেখানে মিনের লেফট সাইডে ক্রিটিক্যাল রিজিয়নটা ছিল। সেকেন্ডটাও ওয়ান টেল টেস্টের এক্সাম্পল, যেখানে ক্রিটিক্যাল রিজিয়নটা মিনের রাইট সাইডে ছিল। ওকে, তো এভাবে আমরা হাইপোথিসিস টেস্টিং করে আমরা কোনো একটা ডিসিশন নিতে পারি, যে আমরা যদি কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে চাই, সেই সিদ্ধান্তটা সঠিক কি সঠিক না, এভাবে আমরা হাইপোথিসিস টেস্টিং এর মাধ্যমে ক্যালকুলেট করে দেখতে পারি। যে কোনো স্ট্যাটিস্টিক্যাল সিদ্ধান্ত আমরা যদি জব লাইফে আর কোনো ইন্ডাস্ট্রি লাইফে যদি আমরা নিতে চাই, আমরা এভাবে নিতে পারি। এবার আসি ট্রু টেল টেস্টের একটা এক্সাম্পল দেখি। ট্রু টেল টেস্টের ক্ষেত্রেও ম্যাথটা সেমই, ওই প্রেসের জন্যই সেম ম্যাথটাই, জাস্ট এখানে হচ্ছে মিনের ভ্যালু দেওয়া আছে 16,500, n ইকুয়াল টু 25 দেওয়া আছে, অর্থাৎ 25টা প্রেসের জন্য আমি সার্ভেটা করছি, এন্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা দেওয়া আছে।
ঠিক আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দেওয়া আছে 2100। এখন যেহেতু টুটেল টেস্ট, তো আমার রিজেকশনটা মাইকটা অন আছে, তাহলে একটু মাইকটা অফ করো। ওকে, দেখো টুটেল টেস্টের এক্সাম্পলটা দেখো। তো আমার এক্স বার অর্থাৎ মিনের ভ্যালু হচ্ছে 16500, স্যাম্পল সাইজ n ইকুয়ালস টু হচ্ছে 25 এন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা ইকুয়ালস টু হচ্ছে 2100। সো টুটেল টেস্টের ক্ষেত্রে আমার নাল হাইপোথিসিসটা হচ্ছে মিন মিউ ইকুয়ালস টু হাইপোথিসিস ভ্যালু যেটা ছিল 14500 ঘন্টা, তো মিউ ইকুয়ালস টু 14500 এন্ড অল্টারনেটিভ হাইপোথিসিস H1 টা হবে মিউ নট ইকুয়ালস টু 14500, অর্থাৎ মিউ এর ভ্যালুটা 14500 হবে না। এখন মিউ এর ভ্যালু 14500 হচ্ছে বড় হবে নাকি 14500 হচ্ছে ছোট হবে সেটা আমরা জানি না। তো যেহেতু এটা জানি না, তো আইদার সে 14500 রাইট সাইডে হতে পারে অর সে 14500 লেফটে হতে পারে। তো যেহেতু মিনের দুই সাইডের রিজেকশন রিজিয়নটা আছে, সেই কারণে এই টেস্টটাকে আমরা বলছি টু টেল টেস্ট। ওকে, সো আমার লেভেল অফ সিগনিফিকেন্স দেওয়া ছিল আলফা ইকুয়ালস টু 0.01। সো আমরা ডায়াগ্রামটা এখান থেকে ড্র করে নিলাম। সো আলফা থেকে আমরা আলফা বাই 2 এর ভ্যালু বের করে নিলাম 0.005। সো মিনের রাইট সাইডে 0.005 পরিমাণ এরিয়া এন্ড মিনের লেফট সাইডে 0.005 পরিমাণ এরিয়া। তো এখন আমার এই ক্রিটিক্যাল রিজিয়ন, দুইটা ক্রিটিক্যাল রিজিয়ন পেলাম, এই দুইটা ক্রিটিক্যাল রিজিয়নের জেড এর ভ্যালু আমার ক্যালকুলেট করতে হবে। সো আগের মতোই, আগের ম্যাথটা যেভাবে জেড এর ভ্যালুটা বের করেছিলাম, যে আমার জেড এর লেফটে কতটুকু এরিয়া আছে, জেড এর লেফট এরিয়া আছে, মাঝখানে কতটুকু এরিয়া ছিল 1 মাইনাস আলফা। 1 মাইনাস আলফা মানে কি, 1 মাইনাস 0.01 মানে হচ্ছে 0.99। সো 0.99 প্লাস 0.005 মানে হচ্ছে 0.9905 পরিমাণ এরিয়া জেড এর লেফটে আছে। সো আমরা স্ট্যান্ডার্ড নরমাল টেবিল থেকে 0.9905 এরিয়ার জন্য জেড এর ভ্যালু পাই 2.57। সো জেড এর ভ্যালু হচ্ছে 2.57। তো যেহেতু এটা সিমেট্রিক্যাল কার্ভ, সো মিনের রাইট সাইডে পজিটিভ জেড পজিটিভ 2.57 পরিমাণ এরিয়া, পজিটিভ 2.57 থাকলে মিনের লেফট সাইডও ঠিক সেম অ্যামাউন্টে নেগেটিভ পরিমাণ ভ্যালু থাকবে। তো লেফট সাইডেও মাইনাস 2.57 জেড এর একটা ভ্যালু আছে। এখন আমাকে দেখতে হবে যে জেড এর ভ্যালুটা, জেড এর এখান থেকে ক্যালকুলেট করে যে ভ্যালুটা আমি বের করব, সেই ভ্যালুটা রাইট সাইডের এই ক্রিটিক্যাল রিজিয়নে পড়লো নাকি লেফট সাইডের এই ক্রিটিক্যাল রিজিয়নে পড়লো। যে কোনো একটা ক্রিটিক্যাল রিজিয়নে পড়লে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করে দিব। তো আমার এখানে রিজেকশন রিজিয়ন দুইটা, একটা হচ্ছে মিনের রাইট সাইডে আর একটা হচ্ছে মিনের লেফট সাইডে। এই কারণে এই টেস্টটাকে আমরা বলছি টু টেল টেস্ট, যে এই দুইটা রিজিয়নের যে কোনো একটা রিজিয়নের ভ্যালুটা পড়লেই আমরা হাইপোথিসিসটা কি করব, রিজেক্ট করে দিব। সো জেড এর ভ্যালুটা আমরা বের করলাম এক্স বার মাইনাস মিউ ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন। সো এক্স বার ছিল 16500 মাইনাস মিউ ছিল 14500 ডিভাইডেড বাই সিগমা ছিল 2100 ডিভাইডেড বাই রুট এন মানে হচ্ছে রুট 25। এখান থেকে আমি ভ্যালুটা পাচ্ছি 4.76। সো 4.76 কি, অবশ্যই আমার ক্রিটিক্যাল ভ্যালু 2.57 এর চেয়ে অনেক বড়। সো যেহেতু 4.76 2.56 এর চেয়ে 57 এর চেয়ে বড়, তো এই ভ্যালুটা কি ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে যাচ্ছে। তো ক্রিটিক্যাল রিজিয়নে যেহেতু পড়ে যাচ্ছে, সেই কারণে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি করব, অ্যাকসেপ্ট করব। সো এটা টু টেল টেস্ট কেন হচ্ছে, আমাদের এক্স্যাক্টলি বলা নাই যে মিনের ভ্যালুটা 14500 হচ্ছে বড় নাকি ছোট, জাস্ট বলা আছে মিউ নট ইকুয়াল টু 14500, অর্থাৎ বড় হতে পারে ছোট হতে পারে। তো মিনের দুই সাইডে যেহেতু রিজিয়নটা আছে, এই কারণে এই টেস্টটাকে আমরা বলছি টু টেল টেস্ট। সো জেড এর ভ্যালু ক্যালকুলেট করে দেখলাম 4.76 আসে। সো এটা ক্রিটিক্যাল রিজিয়ন পার হয়ে যাচ্ছে। তো যেহেতু ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে যাচ্ছে, সেই কারণে আমরা নাল হাইপোথিসিসটা কি করব, রিজেক্ট করে দিব। সো ইট মিন্স দ্যাট দি ভ্যালু ইজ ইন দি রিজেকশন রিজিয়ন, সো উই শুড রিজেক্ট দি হাইপোথিসাইজড ভ্যালু। সো যেহেতু জেড এর ভ্যালুটা রিজেকশন রিজিয়নে পড়ে যাচ্ছে, সেই কারণে আমরা হাইপোথিসাইজড ভ্যালুটা কি করব, রিজেক্ট করে দিব। স্যার অর্থাৎ আমাদের যে নাল হাইপোথিসিস আছে, সেই নাল হাইপোথিসিসটা আমরা রিজেক্ট করব এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা আমরা অ্যাকসেপ্ট করব। স্যার তাহলে যখন হইতেছে আমার ক্রিটিক্যাল রিজিয়নে পড়তেছে, তখনই আমি হচ্ছে নাল হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দিব। রাইট,
আর যদি আমার এই রিজনের মধ্যে পড়ে তাহলে হচ্ছে নাল হাইপোথিসিসকে অ্যাকসেপ্ট করব। রিজিয়নের আগে পড়ে, সাপোজ জেড এর ভ্যালু কত 2.57, না 2.57 এর হ্যাঁ আগের কোনো ভ্যালু যদি পাও, সাপোজ 2.45 যদি, জি 2.55 স্যার। বা 45 যদি পাও, অর্থাৎ তখন কি জেড এর ভ্যালুটা ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে, ক্রিটিক্যাল রিজিয়নে আগেই পড়েছে, সেই জি ক্ষেত্রে স্যার। তুমি হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করতে পারো। বাট ওয়ান্স তোমার জেড এর ভ্যালুটা 2.57 এর ক্রস করে যাবে, তখন কি জেড এর ভ্যালুটা এই ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে যাবে। আর এই ক্রিটিক্যাল রিজিয়নটা মানে কি, এটা হচ্ছে রিজেকশন রিজিয়ন। ক্রিটিক্যাল রিজেকশন। রিজিয়ন আরেকটা নাম হচ্ছে রিজেকশন রিজিয়ন। যেহেতু রিজেকশন রিজিয়নে পড়ে যাচ্ছে, সেই কারণে আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করি। থ্যাংক ইউ ক্লিয়ার? স্যার। ওকে, এরপর আমরা জি স্যার, বুঝতে পারছি। আমরা সিলেবাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের এরপর আরেকটা ছোট্ট একটা চ্যাপ্টার থাকবে রিগ্রেশন অ্যানালাইসিস। রিগ্রেশন অ্যানালাইসিসটা করাইলেই ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। সো আমরা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনে একটা ডিস্ট্রিবিউশনের নাম বলেছিলাম কাই স্কয়ার ডিস্ট্রিবিউশন, তোমাদের খেয়াল আছে কিনা আমি জানি না। তো সেই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনটা নিয়ে এখন আমরা একটু আলোচনা করব। তো এই কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের আরেকটা নাম হচ্ছে গুডনেস অফ ফিট টেস্ট। এই গুডনেস অফ ফিট টেস্টটা 3-1 এ মেজারমেন্ট ইনস্ট্রুমেন্টেশন এন্ড কন্ট্রোল সেশনাল যেটা আছে, ওইখানেও একটা এক্সপেরিমেন্ট আছে গুডনেস অফ ফিট টেস্টে, যে গুডনেস অফ ফিট টেস্টটা কিভাবে করা হয়। তো গুডনেস অফ ফিট টেস্টটা কি, গুডনেস অফ ফিট টেস্টটা হচ্ছে কোনো একটি পার্টিকুলার ডিস্ট্রিবিউশনের সাথে মিল আছে কিনা সেটা টেস্ট করা হয়। অর্থাৎ আমি একটা ভ্যালু অবজার্ভ করব, সেই অবজার্ভ ভ্যালুটা এক্সপেক্টেড ভ্যালুর সাথে কতটুকু মিল আছে, সেটাই হচ্ছে গুডনেস অফ ফিট টেস্ট। অর্থাৎ আমি কোনো কিছু একটা জিনিস দেখলাম আর কোনো কিছু একটা জিনিস ক্যালকুলেট করে বের করলাম। সাপোজ তুমি কোনো একটা কিছু ক্যালকুলেট করে বের করলে 10, আর তুমি কোনো কিছু একটা নিজের চোখে অবজার্ভ করলে, সাপোজ আসলো 8। তো এই 8 আর 10 একটা ডিফারেন্স আছে না? এই এই যে ডিফারেন্স, এই ডিফারেন্সটা কত বড় বা ডিফারেন্সটা কত ছোট, এই যে ডিফারেন্সটা, এটাই হচ্ছে গুডনেস অফ ফিট টেস্ট। অর্থাৎ আমার অবজার্ভ ভ্যালুর সাথে এক্সপেক্টেড ভ্যালুর মিল কতটুকু আছে, সেটাই হচ্ছে গুডনেস অফ ফিট। ফিট মানে কি, কতটুকু ফিট হচ্ছে, অবজার্ভ ভ্যালুর সাথে এক্সপেক্টেড ভ্যালুটা কতটুকু ফিট হচ্ছে, সেটাই হচ্ছে গুডনেস অফ ফিট টেস্ট। তো কি বলা হচ্ছে, here we consider a test to determine if a population has a specified theoretical distribution. The test is based on how good a fit we have between the frequency of occurrence of observed variation in an observed sample and the expected frequencies obtained from the hypothetical distribution. অর্থাৎ observed value এবং expected ভ্যালুর মধ্যে যে ডিফারেন্স, সেটা আমরা গুডনেস অফ ফিট টেস্ট থেকে বের করতে পারি। একটা এক্সাম্পলের সাহায্যে আমরা যদি দেখি, টু ইলাস্ট্রেট কনসিডার দি টসিং অফ এ ডাইস। আমরা ডাইস থ্রোয়িং এর যে এক্সাম্পলটা থ্রু আউট দি কোর্স আমরা দিয়ে এসেছি, সেই এক্সাম্পলটা আমরা নিতে পারি। উই হাইপোথিসাইজ দ্যাট দি ডাইস ইজ ব্যালেন্সড। ডাইসটা যদি ব্যালেন্সড হয় মানে কি, ডাইসটা আমি থ্রো করলে 6টা নাম্বারের যে কোনো একটা নাম্বারই পড়তে পারে। তো যে কোনো একটা নাম্বার পড়ার প্রবাবিলিটি তাহলে কত হবে, 1/6। যদি ডাইসটা ব্যালেন্সড হয় তাহলে যে কোনো একটা নাম্বার পড়ার প্রবাবিলিটি হবে 1/6। So if the dice is balanced, which is equivalent to testing a hypothesis H0 that the distribution of outcomes is the discrete distribution, অর্থাৎ f of x equals to 1/6, অর্থাৎ probability of any number কত, 1/6। 6টা নাম্বারের মধ্যে একটা নাম্বার পড়ার প্রবাবিলিটি হচ্ছে 1/6, এবং আমার র্যান্ডম ভেরিয়েবলটা কত ছিল, 1 2 3 4 5 6, একটা ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, এটা আমরা আগেই পড়ে এসেছি। আচ্ছা, এখন কথা হচ্ছে, সাপোজ দ্যাট দি ডাইস ইজ টসড 120 টাইমস এন্ড ইচ আউটকাম ইজ রেকর্ডেড। এখন তুমি ডাইসটা 120 বার থ্রো করলে এবং প্রত্যেকটা আউটকাম তুমি কি করলে, রেকর্ড করলে। এখন কথা হচ্ছে, আমার থিওরিটিক্যালি 120 বার আমি যদি টস করি বা 120 বার আমি যদি ডাইসটা থ্রো করি, তাহলে এখানে নাম্বার আছে 6টা। তো 120 বার যদি থ্রো করি, তাহলে থিওরিটিক্যালি আমার প্রত্যেকটা নাম্বার কয়বার আসার কথা ছিল। যেহেতু 6টা নাম্বার, তাহলে 120কে যদি আমি 6 দ্বারা ভাগ করি, তাহলে প্রত্যেকটা নাম্বার আমার 20 বার করে আসার কথা ছিল। অর্থাৎ 1 20 বার করে আসার কথা ছিল, 2 20 বার করে আসার কথা ছিল, 3 20 বার করে আসার কথা ছিল, 4 20 বার করে আসার কথা ছিল, 5 20 বার করে আসার কথা ছিল, এবং 6 20 বার করে আসার কথা ছিল। এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল ভ্যালু। অর্থাৎ প্রত্যেকটা নাম্বার 20 বার করে আসার কথা ছিল, যেহেতু 120 বার আমি ডাইসটা থ্রো করছি। বাট আমি অবজার্ভ করে দেখলাম যে 20 বার করে আসলো না, একটু কম বেশি হলো। So সেই ফ্রিকোয়েন্সি গুলো আমরা এখন রেকর্ড করব। Theoretically, if the dice is balanced, we would expect each phase to occur 20 times. অর্থাৎ যে কথাটা বললাম যে থিওরিটিক্যালি প্রত্যেকটা ডাইসের প্রত্যেকটা নাম্বার 20 বার করে আসার কথা ছিল, কিন্তু আমরা অবজার্ভ করে দেখলাম কি, অবজার্ভ করে দেখলাম 20 বার আসলো না।
observed and expected frequencies have been recorded in the following table. So আমার কি কি ফেস আছে 1 2 3 4 5 and 6 এই 6টা নাম্বার আছে। অবজার্ভ করে দেখলাম ফার্স্ট 1 যে নাম্বারটা সেটা 20 বার পড়লো, 2 যে নাম্বারটা সেটা 22 বার পড়লো, 3 যে নাম্বারটা সেটা 17 বার পড়লো, 4 নাম্বারটা 18 বার পড়লো, 5 নাম্বারটা 19 বার পড়লো এবং 6 নাম্বারটা 24 বার পড়লো। এটা আমি অবজার্ভ করে দেখলাম, অর্থাৎ এক্সপেরিমেন্টটা করে দেখলাম। বাট থিওরিটিক্যালি আমার আসার কথা ছিল কি প্রত্যেকটা নাম্বার 20 বার করে। সো আমার এক্সপেক্টেড অর থিওরিটিক্যাল ভ্যালু কি 1টা 20 বার আসার কথা ছিল, 2টা 20 বার আসার কথা ছিল, 3 20 বার আসার কথা ছিল, 4 20 বার আসার কথা ছিল, 5 20 বার আসার কথা ছিল এন্ড 6 20 বার আসার কথা ছিল। সো আমার অবজার্ভ ভ্যালু এন্ড এক্সপেক্টেড ভ্যালুটা আমরা এই টেবিলে রেকর্ড করলাম। A goodness of fit test between observed and expected frequencies is based on the quantity chi-square. So chi-square হচ্ছে একটা কোয়ান্টিটি, এই কোয়ান্টিটির মাধ্যমে আমরা গুডনেস অফ ফিট টেস্টটা করে থাকি। সো chi-square এর ফর্মুলাটা হচ্ছে sum of i equals to 1 to k OI minus EI whole square divided by EI. এখানে OI টা কি, এই যে আমি যে ভ্যালুগুলো অবজার্ভ করছি এটাই হচ্ছে আমার OI এন্ড আমার এক্সপেক্টেড যে ভ্যালুগুলো সেটা হচ্ছে আমার EI। ঠিক আছে, where chi-square is a value of a random variable. So এই chi-square এর যে ভ্যালুটা আমি পাবো, এই chi-square এর ভ্যালুটা থেকে আমি বুঝতে পারবো যে আমার ফিটটা কি ভালো নাকি খারাপ, আমার অবজার্ভ ভ্যালুর সাথে এক্সপেক্টেড ভ্যালু যে ফিটটা আছে সেটা কি গুড নাকি ব্যাড। এই কারণে এই টেস্টটাকে বলা হচ্ছে গুডনেস অফ ফিট টেস্ট। তো কিভাবে আমরা ক্যালকুলেশনটা করব, হোজ ডিস্ট্রিবিউশন ইজ অ্যাপ্রক্সিমেটলি ভেরি ক্লোজ টু chi-square ডিস্ট্রিবিউশন। সো এই ডিস্ট্রিবিউশনটা বেসিক্যালি chi-square ডিস্ট্রিবিউশন ফলো করে উইথ নিউ নামে একটা আরেকটা ভেরিয়েবল আছে যেটাকে বলা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম। ডিগ্রিজ অফ ফ্রিডমটা কি, যে আমার যতটা ভেরিয়েবল থাকবে তার থেকে 1 কম, সেটা হচ্ছে আমরা ডিগ্রিজ অফ ফ্রিডম। যেমন একটা সলিড বডি যদি কোনো একটা 3D স্পেসে থাকে তার কয়টা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে, 6টা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকে। কি কি ডিগ্রিজ অফ ফ্রিডম, যে এক্স অ্যাক্সিস বরাবর সে মুভ করতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে, জেড অ্যাক্সিস বরাবর মুভ করতে পারে। এটা হচ্ছে লিনিয়ার মুভমেন্ট। লিনিয়ার মুভমেন্ট সে এক্স অ্যাক্সিস বরাবর করতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর করতে পারে, জেড অ্যাক্সিস বরাবর করতে পারে। আবার রোটেশনাল মুভমেন্ট কি কি হতে পারে, এক্স অ্যাক্সিস বরাবর সে রোটেট করতে পারে, ওয়াই অ্যাক্সিস বরাবর সে রোটেট করতে পারে, জেড অ্যাক্সিস বরাবর সে রোটেট করতে পারে। তো কোনো একটা 3D অবজেক্টের ডিগ্রি অফ ফ্রিডম কত, 6। সিমিলারলি এখানে যে কয়টা আমার ভেরিয়েবল থাকবে তার থেকে একটা 1 মাইনাস করলে আমি সেটা পাবো ডিগ্রিজ অফ ফ্রিডম। তো আমার এই যে chi-square যে ডিস্ট্রিবিউশনটা থাকবে তার একটা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে। ডিগ্রিজ অফ ফ্রিডমের ভ্যালুটা হচ্ছে k-1। কে এর ভ্যালুটা কি, আমার টোটাল নাম্বার অফ ভেরিয়েবলস। এখানে যেহেতু ডাইস 6টা ফেজ ডাইসের, সো আমার কে এর ভ্যালুটা হচ্ছে কত, 6। সো নিউ এর ভ্যালুটা কত হবে, 6 minus 1, অর্থাৎ ডিগ্রিজ অফ ফ্রিডম হবে আমার 5। The symbols y and di represent the observed and expected frequencies respectively. So y টা হচ্ছে আমার observed frequency and ei টা হচ্ছে expected frequency. If the observed frequencies are close to corresponding expected frequencies, chi-square value will be small. So যদি observed ভ্যালুটা expected ভ্যালুর খুব কাছাকাছি হয় তাহলে chi-square এর ভ্যালুটা খুব ছোট হবে, ইন্ডিকেটিং আ গুড ফিট। সো chi-square এর ভ্যালুটা যদি ছোট হয় তাহলে সেই ফিটটা হবে একটা গুড ফিট। If the observed frequencies differ considerably from the expected frequencies, the chi-square value will be large and the fit is poor. So chi-square এর ভ্যালুটা যদি বড় হয়, অর্থাৎ আমার এক্সপেক্টেড ভ্যালুটা যদি অবজার্ভড ভ্যালুর চেয়ে অনেক বেশি হয় বা অনেক বেশি ডিফার করে, তাহলে সেটা হবে একটা পুয়ার ফিট। A good fit leads to the acceptance of H0. So ফিটটা যদি গুড হয় তাহলে আমরা নাল হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করে নিব, whereas a poor fit leads to its rejection. Poor fit যদি ফিটটা পুয়ার হয় তাহলে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করে দেব। For a level of significance equals to alpha, আমার একটা লেভেল অফ সিগনিফিকেন্স থাকবে chi-square এর জন্য। For as before, আগের ম্যাথগুলোতে আমরা যেমন একটা লেভেল অফ সিগনিফিকেন্স দেখে এসেছি, chi-square ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে আমার একটা লেভেল অফ সিগনিফিকেন্স আর একটা ক্রিটিক্যাল রিজিয়ন থাকে। সেই ক্রিটিক্যাল রিজিয়নের জন্য আবার chi-square এর একটা ভ্যালু থাকে। সেই chi-square এর ভ্যালুটা আমরা কোথা থেকে বের করব, chi-square আলাদা একটা টেবিল আছে, যে টেবিলটাকে বলা হচ্ছে chi-square টেবিল। সেই chi-square টেবিল থেকে এই আলফা ভ্যালুর জন্য, এই ক্রিটিক্যাল রিজিয়ন ভ্যালুর জন্য আমরা chi-square আলফার ভ্যালুটা বের করব। So we find the critical value of chi-square alpha from a chi-square table. Alpha, the rejection region can be shown as the chi-square distribution as follows. So chi-square ডিস্ট্রিবিউশনটা এরকম হয়, ডায়াগ্রামটা একটু খেয়াল করো। তো এটা হচ্ছে আমার chi-square ডিস্ট্রিবিউশন। তো এটা হচ্ছে আমার ক্রিটিক্যাল রিজিয়ন, এখানে শেডের যে পোরশনটুকু আছে সেই পোরশনটুকু হচ্ছে আমার ক্রিটিক্যাল রিজিয়ন। সো আমার chi-square এর যে ভ্যালুটা আমি ক্যালকুলেট করব, সেই ভ্যালুটা যদি আগে যেমন 110 টেস্ট এন্ড 210 টেস্ট করে এসেছি,
আমার ভ্যালুটা যদি এই রিজেকশন রিজিয়নে পড়ে যায়, অর্থাৎ কাই স্কয়ারের যে ভ্যালুটা আমি ক্যালকুলেট করব তার থেকে বেশি হয়ে যায়, তাহলে আমরা হাইপোথিসিসটা কি করব, রিজেক্ট করে দেব। সো আমার এখানে সাপোজ লেভেল অফ সিগনিফিকেন্স আমি ধরে নিলাম 0.05। এই যে আমি ডাইসের জন্য যে এক্সাম্পলটা আমি কনসিডার করছি সেক্ষেত্রে আমার লেভেল অফ সিগনিফিকেন্স ধরে নিলাম 0.05। তো 0.05 লেভেল অফ সিগনিফিকেন্স এর জন্য কাই স্কয়ার 0.05 এর ভ্যালু কত সেটা আমরা কাই স্কয়ার টেবিল থেকে বের করতে পারি। আমার একটা ডিগ্রিজ অফ ফ্রিডম লাগবে। ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে k মাইনাস যেটা বললাম, অর্থাৎ 6টা p। তো স্যার ডিগ্রিজ অফ আলফার ভ্যালুটা যে 0.05 ধরলাম, এটা কি অন্য কিছু ধরা যায় তো? হ্যাঁ, অন্য কিছু ধরা যেত, এটা কোশ্চেনে গিভেন থাকবে। আচ্ছা স্যার। সো 6 মাইনাস 1 5। সো এখন আমরা কাই স্কয়ার টেবিল থেকে দেখি কিভাবে বের করতে হয়। তোমরা ব্রাউজারে কাই স্কয়ার টেবিল লিখে সার্চ দাও, তাহলে একটা কাই স্কয়ার টেবিল পেয়ে যাবে। তো নরমাল টেবিলের মতো এটা একটা টেবিল, এই টেবিলটা পরীক্ষায় অ্যাটাচ করা থাকে কোশ্চেনের সাথে। তো পেয়েছো কাই স্কয়ার টেবিল? জাস্ট গুগলে সার্চ দিলে হবে কাই স্কয়ার টেবিল লিখে। স্যার স্পেলিংটা কি CHI? CHI। জি স্যার, পেয়েছি। তো এটা হচ্ছে আমাদের কাই স্কয়ার টেবিল। তো এখানে দেখো ডিগ্রিজ অফ ফ্রিডম আছে এন্ড আলফা ভ্যালু আছে। তো আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কত ছিল, 6 মাইনাস 1 মানে 5, এন্ড আমার লেভেল অফ সিগনিফিকেন্স কত ছিল, 0.05। সো 6 এন্ড 0.05, আমি কাই স্কয়ারের ভ্যালুটা পাচ্ছি কত, 11.07। সো আমার কাই স্কয়ারের ক্রিটিক্যাল ভ্যালুটা হচ্ছে 11.07। সো 11.07 হচ্ছে আমার ক্রিটিক্যাল ভ্যালু। From the observed and expected frequencies, the critical value chi-square is calculated if chi-square calculated is greater than chi-square critical। অর্থাৎ আমরা chi-square এর যে ভ্যালুটা ক্যালকুলেট করব সেটা যদি chi-square এর ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে বড় হয়, বড় হওয়া মানে কি, সে রিজেকশন রিজিয়নে চলে গেল, তখন আমরা নাল হাইপোথিসিসটা রিজেক্ট করব। দেন দি নাল হাইপোথিসিস H0 ইজ রিজেক্টেড। অর্থাৎ ডাইসটা যে ব্যালেন্স, আমরা নাল হাইপোথিসিসটা কি ধরে নিয়েছিলাম, ডাইসটা ব্যালেন্স, সেই নাল হাইপোথিসিসটা আমরা রিজেক্ট করে দিব যদি আমার কাই স্কয়ার ক্যালকুলেটেড ভ্যালুটা ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে বড় হয়। আদারওয়াইজ দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট এভিডেন্স টু রিজেক্ট H0। যদি আমরা এটা প্রমাণ করতে না পারি যে কাই স্কয়ার ক্যালকুলেটেড ইজ গ্রেটার দেন কাই স্কয়ার ক্রিটিক্যাল, তাহলে আমরা হাইপোথিসিসটা রিজেক্ট করতে পারবো না, তখন আমাকে হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করতে হবে। তো আমরা এখন কাজ কি, কাই স্কয়ার ক্যালকুলেটেড এর ভ্যালুটা বের করা। কাই স্কয়ার ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা টেবিল থেকে পেয়ে গেলাম 11.070। এখন হচ্ছে কাই স্কয়ার ক্যালকুলেটরটা কিভাবে বের করব, ফর্মুলা ছিল y মাইনাস ei হোল স্কয়ার ডিভাইডেড বাই ei। তো একটার পর একটা আমরা এইভাবে ক্যালকুলেট করব। তো প্রথমটার ক্ষেত্রে অবজার্ভ ভ্যালু কত ছিল, 20। এখানে টেবিলটা যদি খেয়াল করি, অবজার্ভ ভ্যালু 20, এক্সপেক্টেড ভ্যালু 20। সো 20 মাইনাস 20 হোল স্কয়ার ডিভাইডেড বাই 20। সেকেন্ডটার ক্ষেত্রে অবজার্ভ ছিল 22, এক্সপেক্টেড ছিল 20। সো 22 মাইনাস 20 হোল স্কয়ার ডিভাইডেড বাই 20। তৃতীয়টার জন্য 17 মাইনাস 20 হোল স্কয়ার বাই 20। একইভাবে চতুর্থটার জন্য বের করবে, পঞ্চমটার জন্য বের করবে, ষষ্ঠটার জন্য বের করবে। সবগুলো ক্যালকুলেট করে যদি যোগ করো তাহলে একটা ভ্যালু পাবে 1.7। সো এই 1.7 ভ্যালুটা কি, আমার যে ক্রিটিক্যাল ভ্যালু ছিল 11.070 তার চেয়ে অনেক ছোট। তার মানে কি, যেহেতু ছোট হচ্ছে, তার মানে কি আমরা হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করব। যেহেতু সে ক্রিটিক্যাল রিজিয়নের চেয়ে ছোট, ক্রিটিক্যাল ভ্যালুর চেয়ে ছোট, তার মানে সে ক্রিটিক্যাল রিজিয়নে পড়লো না, তখন আমরা হাইপোথিসিসটা অ্যাকসেপ্ট করে নেব। সো ফ্রম কাই স্কয়ার টেবল we find chi-square 0.05 equals to 11.070 for 5 degrees of freedom। 5 degrees of freedom এর জন্য chi-square টেবিল থেকে আমরা পেলাম chi-square 0.05, 11.07। Since 1.7 is less than the critical value 11.070, যেহেতু 1.7 টা ক্রিটিক্যাল ভ্যালু চেয়ে ছোট, we fail to reject H0। আমরা H0 টা রিজেক্ট করতে ফেল করছি, অর্থাৎ আমাদের কাছে
এনাফ এভিডেন্স নেই যে এই জিরোটা ফলস। ওকে, so from the data conclusion there is insufficient evidence that the die is not balanced. So ডাইটা যে ব্যালেন্স না, এটা ছিল আমার অল্টারনেটিভ হাইপোথিসিস। ডাইটা ব্যালেন্সড, এটা ছিল আমার নাল হাইপোথিসিস। তো ডাইটা ব্যালেন্স না এটা প্রমাণ করার জন্য আমার কাছে ইনসাফিসিয়েন্ট এভিডেন্স নেই। ইনসাফিসিয়েন্ট এভিডেন্স থাকতো কখন? যখন এই যে ক্যালকুলেটেড ভ্যালুটা যে বের করলাম, এটা যদি আমার টেবিলের যে ভ্যালু 11.070 এর চেয়ে বড় হইতো, অর্থাৎ ক্রিটিক্যাল রিজিয়নে যদি করতো, তাহলে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিসটা রিজেক্ট করে দিতাম। সো এটা ছিল আমাদের গুডনেস অফ ফিট টেস্ট। আরেকটা টেস্ট আছে যেটা কাই স্কয়ার ডিস্ট্রিবিউশনের আন্ডারে পড়ে, যেটাকে আমরা বলছি টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্স। এটাও সিমিলারলি ছোট একটা টেস্ট। আচ্ছা, এখানে দেখো যে আমার যদি তিনটা ইনসিডেন্ট থাকে ইএফজি, সাপোজ ইএফজি তিনটা ইনসিডেন্স, এর মধ্যে একটা ইভেন্ট এফ যদি আমার শুধু ঘটে, ইআরজি না ঘটে, তাহলে সেটাকে আমরা ভেন ডায়াগ্রামে কিভাবে রিপ্রেজেন্ট করব? ইউ হচ্ছে আমার ইউনিভার্সাল সেট, এন্ড শুধুমাত্র যেহেতু এফটা ঘটতেছে, তো এফ ইভেন্টটাকে আমরা ইউনিভার্সাল সেটের মধ্যে দেখাচ্ছি। সো টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সটা কি? একটি ঘটনার সাথে আরেকটি ঘটনার ইন্ডিপেন্ডেন্স, যে একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট, সেটা আমরা টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সের মাধ্যমে করতে পারি। তোমাদের কি 10:30 থেকে ক্লাস আছে? হ্যালো, Yes, sir. ক্লাস আছে না? স্যার ক্লাস আছে। আচ্ছা, তাহলে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সটা নেক্সট ক্লাসে দেখিয়ে দিব। আচ্ছা স্যার। স্যার আমাদের কি আর অ্যাসাইনমেন্ট এন্ড কুইজ দেওয়া হবে না হবে? হ্যাঁ হ্যাঁ, নেওয়া হবে। এই অ্যাসাইনমেন্টটা বেসিক্যালি যে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সের উপরে। এই যে এখানে অ্যাসাইনমেন্ট এক্সাম্পল আচ্ছা 1 এন্ড এক্সাম্পল 2 এর যে যেটা হচ্ছে টেস্ট অফ ইন্ডিপেন্ডেন্সের, এটা অ্যাসাইনমেন্ট। আর কুইজের সিলেবাস থাকবে হচ্ছে মেমোরিয়ালস অফ এক্সপোনেনশিয়াল থেকে, মেমোরিয়ালস প্রপার্টি অফ এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন থেকে লাস্ট পর্যন্ত, মানে আজকে পর্যন্ত যত পড়ানো হবে। তো সিআর একটা টেস্ট জানানো হবে। আচ্ছা স্যার। রোল নাম্বার 1 2 স্যার, ও নেটে সমস্যা স্যার, ঢুকতে পারছেন না।